সব শুরু হয়েছিল সেই রাতে। নিঃশব্দ নদী, সাদা কাপড়ে মোড়ানো এক অচেনা ঘাস, আর চারপাশে জমাট ভরা শীতল বাতাস। কেউ জানতো না সেই রাত তাদের জীবন বদলে দেবে। পূর্ণা, মোর্শেদ, হেমলতা আর পদ্মজা, এরা কেউ ভাবেনি একটা লাশ তাদের বুকের ভেতর এমন ভয়, এমন কাঁপুনি ছড়িয়ে দিবে। কে সেই মেয়ে? কিভাবে এলো সে নদীর বুকে? আর কেন ওদের সামনে এসে থামলো ওর শেষ যাত্রা? এটা শুধু একটা লাশের গল্প নয়, এটা একটা প্রশ্নের গল্প, এক হারিয়ে যাওয়া মুখের গল্প, আর এক ঝড়ের রাতের গল্প যা শেষ পর্যন্ত ওদের শান্তি কেড়ে নেয়। সামনেই পদ্মজার বিয়ে ঠিক হয়েছে আমিরের সাথে। কালকেই পদ্মজার বিয়ে, অথচ আজকে হঠাৎ করে রাতে ভেসে ওঠে একটা লাশ। আর সেই লাশ পানিতে ফেলা হয়। সেই সাদা কাপড়ে মোড়ানো লাশ খুঁজে পায় পদ্মজা। হাতে করে নিয়ে সে নৌকায় উঠে আসে। তারপর কি হলো জানতে শুনতে থাকুন আমি পদ্মজা রোমান্টিক থ্রিলার উপন্যাস, পর্ব ২৬। লাশটি নৌকায় তুলতেই পূর্ণা ভয়ে কুঁকড়ে গেল। মোর্শেদের পাশ ঘেঁষে বসে। তার মনে হচ্ছে চারিদিক থেকে প্রেতাত্মারা তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে, ঘাড় মটকে দেবে। ঘাড় মটকানোর কথা ভাবতেই পূর্ণার ঘাড় শিরশির করে উঠল। ভূত, ভূত বলে চেঁচিয়ে ওঠে। হঠাৎ পূর্ণার চিৎকার শুনে মোর্শেদ ভয় পেয়ে যান। এমনিতেই গায়ে কাটা দিচ্ছে লাশ দেখে। তিনি পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, কোন হানে ভূত, ডরাইস না। মাথার কাছে বাঁধা দড়িটা খুলে কাপড় সরাতেই একটা মৃত মেয়ের মুখ ভেসে ওঠে। হেমলতা, পদ্মজা দুজনেই ভেতরে ভেতরে চমকে যায়, কিন্তু প্রকাশ করলো না। হেমলতা এদিক ওদিক তাকিয়ে মানুষের উপস্থিতি দেখেন। এরপর কণ্ঠ খাদে নামিয়ে বলেন, চিনি না তো, তুই চিনিস? পদ্মজা মাথা নাড়িয়ে জানালো সে চিনে না। পরপরই মোর্শেদকে ডাকলো পদ্মজা, আব্বা দেখো তো তুমি চিনো নাকি। মোর্শেদ উঠে আসতে চাইলে পূর্ণা ধরে রাখে। মোর্শেদ পূর্ণাকে নিয়ে এগিয়ে আসেন। মৃত মেয়েটার মুখ দেখে বলেন, না, চিনি না। হেমলতা চিন্তায় পড়ে যান। শরীরের পশম কাটা দিচ্ছে। চারিদিক অন্ধকারে ঢাকা, হিমশীতল বাতাস, আর সামনে সাদা কাপড়ে মোড়ানো এক মেয়ের লাশ। তিনি ব্যথিত কণ্ঠে বললেন, কোন মেয়ের বুক খালি হলো, কোন মায়ের বুক খালি হলো কে জানে। পদ্মজা বিড়বিড় করে, আমার একজনকে চেনা লাগছে আম্মা। হেমলতা ধৈর্যহারা হয়ে প্রশ্ন করেন, কে, চিনেছিস, নাম কি, জানিস? পদ্মজা ভাবছে, গভীর ভাবনায় ডুবে কিছু ভাবছে। হেমলতার প্রশ্নের জবাবে বলে, নাম জানি না আম্মা, দাঁড়াও আমি বলি লোকটা কেমন। পদ্মজা চোখ বুঝে কিছুক্ষণ আগের মুহূর্তে ফিরে যার। চোখ বুঝে অবস্থায় বলল, আব্বা যখন বলল কে রে, তখন একটা লোক আমাদের দিকে তাকায়। লোকটার চোখগুলো ভীষণ লাল, অনেক মোটা, খুব কালো, মাথার চুল ঝুঁটি বাঁধা ছিল। এমন একজন লোক আমি স্কুল থেকে ফেরার পথে অনেকবার দেখেছি। কথা শেষ করেই পদ্মজার চোখ খোলে। খুশিতে গদগদ হয়ে বলল, লোকটার দেখা পেলে আমি ঠিক চিনে ফেলবো আম্মা। চিনে কি হবে, প্রমাণ তো নেই। আর মেয়েটা মারা গেছে নাকি খুন সেটাও তো জানি না। প্রমাণ নেই তা ঠিক, কিন্তু মেয়েটা খুন হয়েছে আম্মা। এই দেখো মেয়েটার গলায় কত দাগ, আর পেটের কাছে দেখো রক্তের দাগ। নদীর পানি পুরোটা রক্তে মুছে দিতে পারেনি। হেমলতা অবাক হয়ে পদ্মজার কথা মতো খেয়াল করে দেখেন। সত্যি তো, তিনি বিস্ময় নিয়ে বলেন, একটার পর একটা খুন, হানিফের পর প্রান্তর বাপ, এরপর এই মেয়ে। আমি বুঝতে পারছি না কে বা কারা এমন করছে। এই লোকটার দেখা যদি আরেকবার পাই, আমি ঠিক এর রহস্য বের করবই আম্মা, বলল পদ্মজা। মৃত মেয়েটার মুখ কাপড় দিয়ে ঢেকে দিল পদ্মজা। এরপর দড়ি দিয়ে আগের মতো বেঁধে মোর্শেদকে বলল, আব্বা কলাপাড়ার দিকে যাও। ওখানে কি? হেমলতা বললেন। পদ্মজা শান্ত কণ্ঠে বলল,
কলা গাছের ভেলা বানিয়ে লাশ ভাসিয়ে দেবো আম্মা। পানিতে ফেললে কেউ না পেতে পারে, ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে, মেয়েটার পরিবার খুঁজে পাবে। আমাদের বাড়িতে এখন লাশ নিয়ে যাওয়া ঠিক হবে না, অনেক মানুষ আছে, সবাই ভয় পাবে, বিয়ের আমেজটা চলে যাবে। 1 সপ্তাহ হয়নি ওই ঘটনা পার হওয়ার। আম্মা বুঝছো আমি কি বলতে চাইছি? হেমলতা কিছু মুহূর্তকাল পদ্মজার চোখে চোখ রেখে বসে রইলেন। পদ্মজার কথার উত্তর না দিয়ে মোর্শেদকে বললেন, কলাপাড়ার দিকে যাও। সকাল সকাল গায়ে হলুদ করার কথা ছিল, কিন্তু বউ এখনো ঘুমে, বাড়ি ভর্তি মানুষ, কলা গাছের ছাদ বানিয়ে সবাই অপেক্ষা করছে। হেমলতা কিছুতেই পদ্মজাকে ডাকতে দিচ্ছেন না। দুপুরে আজান পড়তেই পদ্মজা ধরফরিয়ে উঠে। মনে পড়ে আজ তার গায়ে হলুদ। সে কাক ডাকা ভরে বাড়ি ফিরে ঘুমিয়েছিল। তারপর আর কিছু মনে নেই। বালিশের পাশে হলুদ শাড়ি রাখা। পদ্মজা দ্রুত শাড়িটা পরে নেয়। এরপর পূর্ণাকে ডাকে। বাহিরের কোলাহল শোনা যাচ্ছে। পদ্মজা দরজা খুলতেই 9 বছরের বয়সী একটি মেয়ে চেঁচিয়ে বাইরে খবর দিল, পদ্ম আপার ঘুম ভাঙছে। হানি উঠান থেকে পদ্মজার ঘরের সামনে আসেন। হেমলতা রান্নাঘরের সামনে বসে মুরগি কাটছিলেন। হানি হেমলতাকে শ্লেষাত্মক কণ্ঠে বলেন, এবার নিয়ে যেতে পারি তোদের চাঁদকে? যাও, বললেন হেমলতা। হানি মঞ্জুরা সম্পর্কে ভাবি হয় এমন আরো 2 জন পদ্মজাকে নিয়ে ঘর থেকে বের হয়। গায়ে হলুদের স্থান বাড়ির পেছনে। মোর্শেদ এসে পথ আটকান। গামছা কোমরে বাঁধতে বাঁধতে বলেন, আমার শরীরে আমি লইয়া যামু সাদনা তলায়। কথা শেষ করে মোর্শেদ পদ্মজাকে পাজা কোলে তুলে নেন। হানি চেঁচিয়ে উঠে বলেন, আরে মিয়া কি করেন? দুলাভাইরা কোলে নেয় তো, বাপ নিলে বিয়ে অশুদ্ধ হইয়া যাইব না। মোর্শেদ বাইরে পা রাখেন। পদ্মজা লজ্জার শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলেন। অজানা অনুভূতিতে হাত পা কাঁপছে। মানুষের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়। প্রেমা প্রান্ত খুশিতে লাফাচ্ছে। একজন আরেকজনকে রং মাখিয়ে দিচ্ছে। কলা গাছের ছাদের নিচে খাটের ছোট চৌকিতে পদ্মজাকে দাঁড় করিয়ে দেন মোর্শেদ। সামনে 7টা বদনা, 10টা কলসি পানি ভর্তি। একটা খোলায় দুর্বা ধান, হলুদ বাটা, হলুদ শাড়ি, ব্লাউজ, তোয়ালে, সাবান। কোথাও কাছে একজন নেচে নেচে গান গাইছে। ছেলে মেয়েরা একজন আরেকজনকে জোর করে ধরে হলুদ মাখিয়ে দিচ্ছে। পদ্মজার জন্য রাখা হলুদ অনেকেই নিতে চাইছে, হানির জন্য পারছে না। হানি পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছেন। হানির ছেলে অনন্ত এসে হলুদ চাইলে হানি মার দিবে বলে তাড়িয়ে দিলেন। হেমলতা এসে ভিড় কমিয়ে দেন, চারিদিকে পর্দা দিয়ে ঘিরে দেন। এরপর 6-7 জন মহিলাকে নিয়ে হলুদের গোসল শেষ করেন। এজন্য অনেকে তর্ক বিতর্ক করেছে। গায়ে হলুদ করতে হয় সবাইকে নিয়ে, সবার সামনে, আনন্দ করতে করতে। হেমলতা কেন শুধুমাত্র 6-7 জনকে নিয়ে করছেন? হেমলতা তার জবাব দিলেন না। অবুঝদের সাথে তর্ক করে লাভ নেই। গোসল শেষ করে মসলিন কাপড়ের হলুদ শাড়ি পরানো হয় পদ্মজাকে। কানের কাছে মঞ্জুরা গুনগুন করে কাঁদছেন। পদ্মজার শুনতে ভালো লাগছে না। বিয়ে হলে নাকি 1 সপ্তাহ আগে থেকে কান্নাকাটি শুরু হয়। গায়ে হলুদের দিন আত্মীয়রা কাদায় গড়াগড়ি করে কাঁদে, অথচ পদ্মজা হেমলতা শান্ত। পদ্মজাকে গায়ে হলুদের খাবার দেয়া হয়। বিশাল এক থালা, তাতে কয়েক রকমের পিঠা, আস্ত একটা মুরগি, পোলাও, শাক। পদ্মজা খাওয়ার আগে অন্যরা কেড়ে নিয়ে যায় সব। ভিড় কমতেই হেমলতা আলাদা করে প্লেট করে ভাত এবং হাঁসের মাংস নিয়ে আসেন। নিজ হাতে খাইয়ে দেন। খাওয়ার মাঝে পদ্মজার মনে পড়ে মঞ্জুরা তখন বলেছিলেন, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, বাবা মা পর হয়ে যায়, স্বামী আর স্বামীর বাড়িই সব। বাপ মায়ের সাথে দেখা করতেও তাদের অনুমতি লাগবে। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে ভাত চিবোয়। হেমলতা খেয়াল করেন পদ্মজা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। চোখের পলক ফেলছে না, চোখে জল চিকচিক করছে। তিনি পদ্মজাকে বলেন, খাওয়ার সময় কাঁদতে নেই। পদ্মজা ফোপাতে থাকলো।
ফোপাতে ফোপাতে খাবার শেষ করে, চোখের জলে বুক ভিজে একাকার। হেমলতা ঘরের বাইরে এসে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মোছেন। কি যে যন্ত্রণা হচ্ছে বুকে, কাঁদতে পারলে বোধহয় ভালো লাগতো, কিন্তু কাঁদার সময় কোথায়? সবাই সামনে যে তিনি কাঁদতে পারছেন না। ভিড় কমলে কাঁদবেন, অনেক কাঁদবেন, জীবনের শেষ বারের মতো কাঁদবেন। এরপর আর কখনো কাঁদবেন না, কোনো দিনও না। পদচার দু হাতে গাছের মেহেদি লাগানো হচ্ছে। উঠানে বড় চৌকি রেখে চারিদিকে রঙিন পর্দা টানানো হয়েছে। কাগজের ফুল মাথার উপর ঝুলানো, চারিদিকে ঘিরে মেয়েরা। সামনের খালি জায়গায় চলছে নাচ। তখন উপস্থিত হয় হাওলাদার পরিবার, লাবণ্য, রানী এবং তাদের আত্মীয়। সাথে নিয়ে এসেছে বউয়ের জন্য বেনারসি গহনা। হানি ছুটে এসে সবার আপ্যায়নের ব্যবস্থা করেন। শেষে বাড়িতে ঢুকে আমির। বিয়ের আগের দিন রাতে বরের আগমন সবাইকে হাসালো। কেউ কেউ বলল, এত সুন্দর বউ দূরে রাখার আর তর সইছে না, তাই চলে এসেছে। আমির সেসব পাত্তা দিল না, সোজা হেমলতার কাছে গেল। গিয়ে বলল, আম্মা, পদ্মজার সাথে একটু কথা বলতে চাই। আমিরের অকপট অনুরোধ। হেমলতা ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিরের দিকে। এমন ছেলে তিনি দুটো দেখেননি। আমির আবার বলল, বেশিক্ষণ না, একটু সময়। আমিরের কণ্ঠ পরিষ্কার, অথচ মাথা নিচু। পরিবারের ভালো শিক্ষাই পেয়েছে, তবে লাজ লজ্জা একদমই নেই। হেমলতা মৃদু হেসে বলেন, ঘরে গিয়ে বসো, পদ্মজা আসছে। আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করে পদ্মজার ঘরের দিকে চলে গেল। হেমলতা পদ্মজাকে ডেকে নিয়ে আসেন, বলেন, আমির কথা বলতে চায়। ব্যাপারটা লোকচক্ষুর, কিন্তু না তো করা যায় না, কোনো বিশেষ দরকার হয়তো। পদ্মজা ঘরের সামনে এসে থমকে দাঁড়ায়, পেছন ফিরে তাকায়। হেমলতা ইশারায় যেয়ে বলেন। পদ্মজা ঘরে ঢুকে ডাগর চোখ মেলে তাকিয়ে থাকে আমিরের দিকে। আমিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে কিছু নিয়ে খুব চিন্তিত। আমির পদ্মজাকে দেখেই হাসল, বলল, বসো। পদ্মজা বিছানার এক পাশে বসে, অন্য পাশে বসে আমির। প্রশ্ন করে, পদ্মজা, যা প্রশ্ন করি সত্যি বলবে। পদ্মজা দৃঢ় কণ্ঠে বলল, আমি মিথ্যা বলি না। আমির অসহায়ের মতো বলল, তুমি এই বিয়েতে মন থেকে রাজি তো পদ্ম? পদ্মজা চকিতে তাকালো, আবার চোখ সরিয়ে নিল, বলল, আম্মা যখন যা করেছেন তাই আমি মন থেকে মেনে নিতে পেরেছি। আমির আবার প্রশ্ন করল, লিখন শাহ তো তোমাকে পছন্দ করে। জানি, আর আপনিও জানেন, সেটাও জানি। আমি আমাদের বিয়ে ঠিক হওয়ার পর জেনেছি। তুমি মনে কিছু নিও না, বলতে চাইছি, যদি তোমার আমাকে অপছন্দ হয় আর লিখন শাহকে পছন্দ করে থাকো, বলতে পারো, আমি বিয়ে ভেঙে দিব। পদ্মজা অপমানে থমথম হয়ে উঠল, গম্ভীর স্বরে বলল, অবিশ্বাস থাকলে বিয়ে না হয় ভালো। আপনি বিয়ে ভেঙে দিতে পারেন। আমিরের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। পদ্মজা এত কথা বলতে পারে ভাবতেও পারেনি। আমির ইতস্তত করে বলল, আমার কোনো অবিশ্বাস নেই। তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সাথেই হবে, আর কারোর সাথে হতে দেব না। পদ্মজা কিছু বলল না। উঠে যেতে চাইলে আমির বলল, একবার হাত ধরা যাবে? আগামীকাল থেকে হাত ধরে সারা দিন রাত বসে থাকেন, বলল পদ্মজা, সাথে হাসলো। আমির খেয়াল করে বলল, সুবহান আল্লাহ। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ। পদ্মজা বধূ সেজে বসে আছে। দুপাশে বসে আছে পূর্ণা ও প্রেমা। কাজী বিয়ে পড়াচ্ছেন। অনেকক্ষণ ধরে পদ্মজাকে কবুল বলতে বলছেন। পদ্মজা কিছুতেই বলছে না। সে নিজ মনে হেমলতাকে খুঁজছে। বউ কবুল বলছে না শুনে অনেকেই ভিড় জমিয়েছে। হেমলতা ভিড় ভেঙে ঘরে ঢুকেন। হেমলতাকে দেখে পদ্মজার ঠোঁটে হাসি ফুটে। ছলছল চোখ নিয়ে 3 বার কবুল বলে। হেমলতার 2 চোখে পানি ভর্তি, কিন্তু ঠোঁটে হাসি। পদ্মজাকে বধূ সাজবার পর মাত্র দেখলেন তিনি। লাল বেনারসিতে পদ্মজার রূপ যেন গলে পড়ছে। পাশের ঘরে কে যেন কাঁদছে। হেমলতা দেখতে চান।
আয়না দেখানো পর্ব শুরু হয়। আয়নায় তাকাতেই আমির চোখ টিপল। পদ্মজা লজ্জায় চোখ সরিয়ে নিল। আমির সবার চোখের আড়ালে পদ্মজার এক হাত খপ করে ধরে ফেলে। পদ্মজা কেঁপে ওঠে ভয়ে। আমির ফিসফিস করে বলল, এই যে ধরলাম, মৃত্যুর আগে ছাড়ছি না। বিয়ে বাড়ির ভিড় কমে গেছে, বিদায়ের পালা চলছে। করুণ কান্নার স্বরে চারিদিক হাহাকার করছে। মঞ্জুরা হানি কেঁদে কুল পাচ্ছে না। মোর্শেদ নদীর ঘাটে বসে গোপনে চোখের জল ফেলছে। পূর্ণা পদ্মজার গলা জড়িয়ে ধরে কান্না শুরু করেছে, থামছেই না। প্রান্ত প্রেমা কাঁদছে, কাঁদছে আরো মানুষ। একটা মেয়ের বিয়ের পর্ব কতটা কষ্টের তা শুধু সে মেয়ে আর তার পরিবার জানে। পদ্মজা কাঁদছে, পূর্ণার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বারবার বলছে, বোন, বোন আমার, মন খারাপ করে থাকবি না কিন্তু, একদম কাঁদবি না, আমি আসবো, তুইও যাবি। আমার খুব কষ্ট হবে রে বোন, আর কাঁদিস না, এভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবি। রিদওয়ান তাড়া দেয়, সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। পদ্মজা আকুল হয়ে কেঁদে ডাকে, আম্মা কই, আমার আম্মা কই, আম্মা, ও আম্মা। হেমলতা লাহারি ঘরের পাশে দাঁড়িয়েছিলেন। পদ্মজার ডাকে হেঁটে আসেন, এক একটা পা মাটিতে ফেলছেন আর বুক ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে। তবুও তিনি হাসার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। যে মেয়ের জন্য তিনি নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন, আজকে সেই মেয়েরই বিদায়। সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যাবে। হেমলতাকে দেখেই পদ্মজা ছুটে এসে জড়িয়ে ধরে আর হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দ্রুত চোখের জল মুছে পদ্মজাকে আদরে কণ্ঠে বললেন, এভাবে কাঁদতে নেই মা, বিয়ে তো হওয়ার কথাই ছিল। আম্মা, আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? সবাইকেই থাকতে হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা। হেমলতা পদ্মজার কপালে চুমু খান। পদ্মজার দুই চোখের জল মুছে দিয়ে বলেন, শ্বশুরবাড়ির সবার সাথে মিলেমিশে থাকবি, নিজের খেয়াল রাখবি। পদ্মজা হেমলতাকে জোরে চেপে ধরে বলে, আম্মা, আমি যাব না, আম্মা, যাব না আমি। হেমলতা পদ্মজার মুখের দিকে চাইতে পারছেন না। ভাঙা গলায় আমিরকে ডেকে বলেন, নিয়ে যাও আমার মেয়েকে, খেয়াল রেখো, ওর আব্বা ঘাটে বসে আছে, ডাকতে হবে না, একা থাকুক। তোমরা পদ্মকে নিয়ে যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর কিছু বলতে পারলেন না। চোখ বেয়ে টুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে মাটিতে, পদ্মজার বেনারসিতে। আমির পদ্মজাকে পাঁচ গোলা করে নেয়। পদ্মজা আকুতি ভরা কণ্ঠে হেমলতাকে ডেকে অনুরোধ করে তাকে জড়িয়ে ধরে রাখতে। হেমলতা রাখেননি, মুখ ঘুরিয়ে নেন। পূর্ণা দুহাতে মুখ ঢেকে কাঁদছে। পদ্মজাকে পালকিতে বসিয়ে দেয় আমির। এরপর দুই হাত পদ্মজার গালে রেখে বলল, একদিন পরই আসবো আমরা। পদ্মজা দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদছে। সবকিছু শূন্য লাগছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। পালকি ছুটে চলছে শ্বশুরবাড়ি। পূর্ণা হেমলতাকে জড়িয়ে ধরে বলে, আম্মা, কেন বিয়ে দিলা আপার, তোমার কি কষ্ট হচ্ছে না? হেমলতা হাঁটু ভেঙে মাটিতে বসে পড়েন। পূর্ণাকে জড়িয়ে ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে কেঁদে ওঠেন। উপস্থিত সবার কান্না থেমে যায়। হেমলতা পূর্ণাকে জড়িয়ে ধরে বললেন, আমি যদি পারতাম আমার পদ্মকে বিয়ে দিতাম না পূর্ণা, ও যে আমার 7 রাজার ধনের চেয়েও বেশি কিছু। হানি বরাবরই কাদুক স্বভাবের। হেমলতা কখনো কাঁদে না। সে হেমলতাকে এভাবে কাঁদতে দেখে কান্না লুকিয়ে রাখতে পারল না। হেমলতার মাথা বুকের সাথে জড়িয়ে ধরে বলল, এটাই নিয়ম, কেঁদে আর কি হবে। হেমলতা মুহূর্তে ছোট বাচ্চা হয়ে যায়। হানিকে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে, বলে, আপা, আপা, ওরা আমার মেয়ে কেড়ে নেয়নি, আমার কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। আপা, কেন বিয়ে হলো আমার পদ্মের? মঞ্জুরা হেমলতার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন, দেখিস পদ্ম খুব ভালো হয়ে থাকবে, খুব ভালো মেয়েও। হেমলতা হানিকে ছেড়ে মঞ্জুরাকে জড়িয়ে ধরেন, হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বললেন, আম্মা, আম্মা, তুমি কখনো আমাকে কিছু দাওনি, এইবার আমার এই মরণ কষ্টটা কমিয়ে দাও আম্মা, আমার
খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আম্মা। আম্মা, আমার পদ্মকে ছাড়া আমি কেমনে থাকবো? মঞ্জুরার বুক ধুকপুক করছে। জন্মের পর হেমলতা কখনো এভাবে কেঁদেছে বলে মনে হচ্ছে না। তিনি পারেননি হেমলতার এই কষ্ট কমাতে, শুধু বুকের সাথে চেপে ধরে রাখলেন। এভাবে যদি ছোট থেকে আগলে রাখতেন, হেমলতার জীবনটা এত কষ্টের হতো না। পদ্মজা ছটফট করছে, কিছু ভালো লাগছে না। ইচ্ছে হচ্ছে ছুটে চলে যেতে মায়ের কাছে। গলা শুকিয়ে কাঠ, এক্ষুনি মারা যাবে হয়তো। পদ্মজা চিৎকার করে উঠে, থামো, থামো তোমরা, আল্লাহর দোহাই লাগে থামো। পালকি থেমে যায়। পদ্মজা পালকি থেকে মাটিতে পা রেখে মোড়ল বাড়ির দিকে ছুটতে লাগলো। কেউ আটকাতে পারেনি। সবাইকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয়। সে চলে যায় মায়ের বুকে। আমির শুধু চেয়ে রইল। সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তে একটা লাল বেনারসি পরা অপরূপ সুন্দরী মেয়ে ছুটছে, দেখতেও ভালো লাগছে। সো আজকের পর্বে আমি সরি টু সে আমি আজকের পর্বে যথেষ্ট ইমোশনাল হয়ে গেছিলাম। আপনাদের কাছে আজকের পর্বটা কেমন লাগলো জানাবেন কিন্তু। আর এই জিনিসটা আমার মনে হয় ছেলেরা কতটুকু রিলেট করতে পারবে আই ডোন্ট নো, বাট আমার মনে হয় মেয়েরা খুব ভালোভাবে এটা রিলেট করতে পারবে যে এই মুহূর্তে আসলে একটা মেয়ের কিরকম ফিল হয়। সো আমার আমার মনে হচ্ছিল ওই মোমেন্টে আমি দাঁড়ায় আছি, অ্যান্ড ওই পেইনটা আমার বুকে ফিল হচ্ছিল। সো যাই হোক, নেক্সট পর্বগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে, এটা ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য, শোনার জন্য গল্প অডিও বুক। আর আন্তরিকভাবে রিকোয়েস্ট করব আপনাদের কাছে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের সাপোর্টটা আমার অনেক বেশি দরকার। আর সবচেয়ে বড় কথা কি, সবসময় দেখবেন যারা মানসিকভাবে উন্নত, যারা মানে সবার থেকে অ্যাভারেজ পাবলিক এর থেকে যথেষ্ট পরিমাণে ইনরিচড মেন্টালি, তাদের সংখ্যা যথারীতি কম থাকে। সো আমার টার্গেটেড অডিয়েন্স কিন্তু একদমই কম। সো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, সেক্ষেত্রে আমি সত্যি উৎসাহ হারিয়ে ফেলি। দ্যাটস ওয়াই আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, যতটা পারেন শেয়ার করেন, তাতে দেখা যাবে অবশ্যই আমি অনেক বেশি হেল্পফুল হব। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব আসার আগ পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।